স্বস্তি রমজান ও ঈদ উদযাপনে খুশি দেশবাসী, ঈদ কেন্দ্রিক বিশৃঙ্খলার ঘটনাও তুলনামূলক কম। সিলেটের আওয়ামী লীগের সাবেক এমপি ও মেয়রের বাসায় হামলা, ভাঙচুর, মিছিল নিয়ে হামলার অভিযোগ। কাজে আসছে না সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো টার্মিনাল, ওয়ারহাউস জটিলতায় সুবিধা নিতে পারছেন না রপ্তানিকারকেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজমিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে 37% করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যে এই আমদানি কর আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ঢাকার পণ্যে ওয়াশিংটনের আরোপিত শুল্ক ছিল গড়ে 15%। এই বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন পণ্যে বাংলাদেশের আরোপিত শুল্ক ছিল 74%। অর্থনীতিবিদদের সংখ্যা, এতে বাংলাদেশের পোশাক খাতে বড় ধরনের প্রভাব পড়বে। এছাড়া ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের চাপানো শুল্ক 26%, আর পাকিস্তানকে গুনতে হবে 29%। চীনা পণ্যে রয়েছে 34% শুল্ক, ইউরোপিয়ান ইউনিয়নকে গুনতে হবে 20%। এছাড়া 10% শুল্ক দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পণ্যে। ট্রাম্প এই শুল্ক আরোপের নাম দিয়েছেন লিবারেশন দ্য ট্যারিফ। তালিকাভুক্ত দেশগুলো মার্কিন পণ্যে অন্যায্য শুল্ক আরোপ করেছিল বলে জানান তিনি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা সংস্থা ইউএনবি জানায়, শুক্রবার থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন তারা। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানান, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে। থাইল্যান্ডের ব্যাংককে বসছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের শীর্ষ নেতারা। এবারের সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। ভূমিকম্পের কারণে মিয়ানমারের জাতীয় শোক থাকার কারণে সেখানকার জান্তা সরকারের প্রধান এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা সংশয় রয়েছে। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনার কথা রয়েছে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে। রোহিঙ্গা বিষয় বা এই ধরনের রাজনৈতিক বিষয় আসলে বিমস্টেকের চার্টারে নেই, সুতরাং এগুলো আলাপ করবার পরিসরটা আমরা পাবো না। তাই বলে যে আমরা এই প্রসঙ্গে একেবারেই চুপচাপ থাকবো তা নয়। আমরা চেষ্টা করব যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে আলাপ করতে। আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি। আমি এগুলোর অনেক কিছু এত স্পর্শকাতর, এগুলো হচ্ছে অনেকটা এগশেলের উপর হেঁটে যাওয়ার মতো। এবার বিমস্টেকের ইয়ং জেনারেশন ফোরামের আলোচনায় প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ইউনূস। এছাড়া সাক্ষাৎকার দেবেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হচ্ছে না জানিয়ে বিষয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক নাকচ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে কাউকে উগ্রপন্থা ও চরমপন্থা তৈরির সুযোগ দেওয়া হবে না। বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা সহ বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই সময় পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। উপদেষ্টা বলেন, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো সরকার ছিল না, সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এবার ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যবারের তুলনায় ভালো ছিল জানিয়ে তিনি বলেন, জনগণ ভালোভাবে ঈদ পালন করেছে।
নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে, আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছাড়াই উগ্রপন্থা সৃষ্টির যে আশঙ্কা নিউ ইয়র্ক টাইমস করেছে সেটি ঘটার কোনো সুযোগ নেই। এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা জানিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। তবে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলছে সরকার। দুই একটা ঘটনাকে কেন্দ্র করে যে 2-3টা ফুটবল ম্যাচ হলো না, বা 3-4টা বা বেশ কিছু আমাদের হিসাবে প্রায় 50টার মতো মাজারে অ্যাটাক হয়েছে, এইগুলোকে বা হিজবুত তাহরির একটা মিছিল করার চেষ্টা করেছে, তো এইগুলোকে নিয়ে যদি আপনি 1, 2, 3, 4 করে অ্যাড করে যদি বলেন যে না বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে জঙ্গির, তাহলে তো আনফরচুনেট। এটা হচ্ছে যে লেজি জার্নালিজম। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সোসাইটি আরো নির্বাচনের পর সংস্কার এমন কথা বিএনপি কখনোই বলেনি। যদি কেউ এ তথ্য ছড়িয়ে থাকে তাহলে সেটি জনগণকে বিভ্রান্ত করতেই অপপ্রচার। বুধবার সকালে ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে টার্গেট করে এ ধরনের ষড়যন্ত্র হচ্ছে। বুধবার সকালে 11:30টার দিকে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন আগে না সংস্কার আগে, সাংবাদিকের এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ দীর্ঘ সময় একটি স্বৈরাচার সরকারের অধীনে ছিল, তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিএনপি শুরু থেকেই সংস্কারের দাবি জানিয়ে আসছিল। বিএনপি কখনোই বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। এ সময় তিনি আরো বলেন, জনগণকে বিভ্রান্ত করতে বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, এটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটারেন্ট লাই। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে একটি গণতান্ত্রিক দেশের রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়, তাই দেশের সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা। লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে কথা জানান। তিনি বলেন, বুধবার থেকে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। 4 দিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাবেন বিএনপি নেত্রী। এর মধ্যে বেশিরভাগ পরীক্ষার জন্য বাসায় আসবেন চিকিৎসকরা, তবে কয়েকটি পরীক্ষা হতে পারে ক্লিনিকে। এগুলোর রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন বলেও জানান জাহিদ হোসেন।
জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশনে জমা দেবে তদন্ত সংস্থা। এরপরই যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবে তারা। প্রসিকিউশনে খোঁজ নিয়ে জানা যায় এখনো এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আসেনি, তবে ঈদের ছুটির পর জমা হতে পারে। এর আগে চিফ প্রসিকিউটর জানান এরই মধ্যে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর ঘটনার তদন্ত রিপোর্ট জমা হয়েছে। এছাড়া শেখ হাসিনার মামলা সহ আরও কয়েকটি মামলার তদন্ত শেষের দিকে। শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের প্রমাণ মিলেছে। এপ্রিলের প্রথম ভাগে শেষ হতে পারে তদন্ত প্রক্রিয়া। এবছর স্বস্তি রমজান ও ঈদ উদযাপনে খুশি দেশবাসী। ঈদ যাত্রায় ভোগান্তি নেই, বিগত বছরগুলোর তুলনায় দুর্ঘটনাও হতাহত নেমেছে অর্ধেকে। ঈদ কেন্দ্রিক বিশৃঙ্খলার ঘটনাও তুলনামূলক কম। ঈদের দিনে নানা আনন্দ উৎসব যোগ করেছে নতুন মাত্রা। বিশ্লেষকেরা বলছেন নির্দলীয় সরকারের উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভবিষ্যতের রাজনৈতিক সরকারকে। ঈদের নামাজ শেষে প্রোটোকল ভেঙেছেন তিনি। মানুষের বাদ ভাঙা ভালোবাসায় সরকার প্রধান হিসেবেও নেমে আসেন সাধারণের কাতারে। আম জনতার হাতে হাত মিলিয়ে অনন্য নজির স্থাপন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্টের পর নানা প্রতিবন্ধকতায় বারবার হোঁচট খেয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে চমক দেখিয়েছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আর ঈদ যাত্রায় ভোগান্তি কমিয়ে। হ্যাঁ, এবার ঈদ এবং রমজানটা অবশ্যই অনেক স্বস্তির, কারণ আমরা যখন দেখলাম যে রেগুলার হচ্ছে দ্রব্যমূল্যের একটা মনিটরিং ছিল। অবশ্যই স্বস্তির ঈদ, কারণ সব দিক থেকে সমস্ত কিছু স্মুথলি হচ্ছে। স্বস্তির ধারাবাহিকতা ঈদ উদযাপনেও। সড়ক, রেল ও নৌপথের ঈদ যাত্রায় ভোগান্তি কম হওয়ায় খুশি যাত্রীরা। আইনশৃঙ্খলা বাহিনী সহ সব কর্তৃপক্ষের সমন্বিত তদারকি বাড়িয়েছে স্বস্তির মাত্রা। যান চলাচল নিয়ন্ত্রণ খুবই সিস্টেমেটিক লাগছে এবার আমার কাছে, আর সব মিলিয়ে ঈদ আসলে ভালো ছিল। ঈদে যে এবার আমাদের বাড়ি ফেরার যে বিষয়টা ছিল সম্পূর্ণ নিরাপদ ছিল, কোথাও কোনো যানজট ছিল না। অন্যান্য বছরগুলোর তুলনায় এবার ঈদের 3 দিনে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নেমেছে অর্ধেকে। আমাদের প্রাণহানির সংখ্যা অন্যান্য বছরের প্রায় অর্ধেক বলা চলে। চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ হলে মানুষের হয়রানি বন্ধ হয়ে যায়। এইবারের ঈদ যাত্রা এটি প্রমাণ করেছে। ঈদের নামাজের পরপরই সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্যে এবারই প্রথম রাজধানীতে 3টি ব্যতিক্রমী ঈদ আনন্দ র্যালি, পাপেট শো আনন্দ মিছিলে বাড়তি আনন্দ যোগ করে। উচ্ছ্বাস ছুঁয়ে গেছে রাজধানী সহ সারা দেশের ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও। 15-20 বছর ধরে আমরা এরকম স্বস্তি পাই নাই। এবার যতটুকু স্বস্তির মধ্যে ঈদ করলাম, শান্তি বলেন, সিকিউরিটি বলেন, কোনো ঝামেলা না, দ্রব্যমূল্য নাঙ্গালের ভিতরে। এরকম ঈদ আমি দেখি নাই অনেস্টলি। এই ইদানিংটা বাংলাদেশের হিস্ট্রিতে এত সুন্দর, যারা ঈদটা এত সুন্দর করার জন্য যারা প্রয়াস করে, যারা খেটেছেন, যারা তাদের সমস্ত এফার্ট দিয়েছেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে স্যালুট। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক স্বস্তিদায়ক। পুলিশের তথ্য বলছে রাজধানী সহ সারা দেশে চুরি, ডাকাতি বা ঈদ কেন্দ্রিক বিশৃঙ্খলার ঘটনা বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক এমপি শফিল আলম চৌধুরী নাদেল ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এসব হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় কয়েকজন মিছিল নিয়ে নগরীর হাউজিং স্টেট এলাকায় শফিল আলম চৌধুরী নাদেলের বাসায় ঢুকে পড়ে। এ সময় বাসায় সিসি ক্যামেরা সহ মালামাল ভাঙচুর করে। এছাড়াও সন্ধ্যা 7টার দিকে নগরীর পাঠানটোলা এলাকায় সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়। এ সময় আসবাবপত্র ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঈদের 3য় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নামে। আত্মীয় স্বজন নিয়ে ঘুরে বেরিয়েছে নগরবাসী। বুধবার সকাল থেকেই জিয়া উদ্যান, হাতিরঝিল, ধানমন্ডি লেক সব জায়গায় ছিল ব্যাপক ভিড়। এসব জায়গায় বন্ধুদের নিয়ে গল্প, গান আর আড্ডায় মেতে ওঠে কিশোররা। রাজধানীর জিয়া উদ্যানে মানুষের ঢল। সবুজে ঘেরা এলাকায় শিশুদের হৈহুল্লোড়, কিশোরদের আড্ডা আর বয়স্কদের গল্পগুজবে কেটেছে ছুটির দিন।
প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ঘুরে বেরিয়েছে অনেকে। ফাঁকা ঢাকায় দ্রুত চলাচল করতে পারায় খুশি নগরবাসী। কাজিনরা সবাই আসছে, সব মিলায় সবার সঙ্গে অনেকদিন পর একটা গেট টুগেদারের মতো হয়েছে, বেশ ভালোই মজা হচ্ছে। এই উৎসবে অনেক বেশি আয়োজন মানুষ করেছে এবার সবাই আসলে অনেক বেশি খুশি। আমার কাছে খুব ভালো লাগে। গ্রামের দিকে অনেক গরম, আর ঢাকাতে এই বিভিন্ন লোকেশনে যাওয়ার জন্য আগে আগে চলে আসা। এবারে রোজা ও ঈদের আয়োজনে স্বস্তি প্রকাশ করেছে ঢাকাবাসী। এখানের পরিবেশ আগে তো তেমন ভালো ছিল না, ভয়ে আসতাম না আগে এখানে, আর এখন পরিবেশটা আসলে অনেক সুন্দর, আগামীতে আরো সুন্দর হবে। ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে, খুব ভালো লাগতেছে, খুব এনজয় লাগতেছে, বাট যে পরিবেশটা অনেক সুন্দর। ধানমন্ডি লেকেও দেখা যায় প্রাণচাঞ্চল্য। তরুণ তরুণীদের পাশাপাশি পরিবার নিয়ে এসেছেন অনেকে। জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় কাটার বাগান। নগর জীবনে একটু বিনোদনের আশায় রাজধানীর হাতিরঝিলেও ছুটে এসেছেন কেউ কেউ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার দর্শনার্থী ঢল নামে মিরপুরের চিড়িয়াখানায় বিপুল জনসমাগম হয় জাতীয় উদ্ভিদ উদ্যানেও। বিভিন্ন প্রাণী দেখার পাশাপাশি প্রকৃতির মাঝে হারিয়ে যেতেই হয় এই জোয়ার। ঈদের তৃতীয় দিনে সকাল ৯টা থেকেই মানুষের ঢল নামে জাতীয় চিড়িয়াখানায়। শিশুদের জন্য এটি বরাবরই অপার আনন্দের। প্রতিটি প্রাণীর খাঁচার সামনেই ছিল ভিড়, মুখর ছিল গোটা পরিবেশ। আমি বাঘ দেখেছি, শেজারু দেখেছি, অনেক কিছু দেখেছি, আমার অনেক ভালো লাগছে। আমি এখানে দেখেছি শিয়াল, রয়্যাল বেঙ্গল টাইগার আর হলো সিংহ, কিন্তু ওইটার কথা বাদ দাও, কিন্তু আমি সাপ খুঁজে পাচ্ছি না। বাঘ সিংহের খাঁচায় ভিড় থাকলেও প্রাণীরা ছিল নীরব। তবে ভাল্লুক, উটপাখি ও পাখির কলতান আনন্দ যোগায় বেশ। চিড়িয়াখানার ভিড় থেকে মুক্তি পেতে অনেকেই চলে গেছেন জাতীয় উদ্ভিদ উদ্যানে। অনেকেই মিতালি করতে এসেছেন নিসর্গের সাথেই। ২০৮ একরের এই উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন লেক ও পুকুর। হিজল তমালের পাশাপাশি রয়েছে নানা দুর্লভ প্রজাতির উদ্ভিদ। চিড়িয়াখানা অনেক ভিড় দেখে এই জন্য এখানে আসছে। এখানে পরিবেশটা সুন্দর এবং কি মানুষও কম, এর জন্য এখানে আসা। কংক্রিটের শহর থেকে শহরের মধ্যে যেটা সুন্দর একটা ন্যাচারাল সিনারি পাচ্ছি, এটা তো আমাদের কাছে অনেক কিছু, কারণ আমরা তো সময়টা পাই না, তাই না? এখানে নিঃশ্বাস নেওয়া যায় বুক ভরে, এটাই ভালো লাগতেছে আসলে। এটা অনেক ভালো একটা জায়গা, অনেক সুন্দর পরিবেশ, আর এই জায়গায় আসতে আমাদের অনেক ভালো লাগে। আমরা অনেকেই আসছি অনেকবার। নিরিবিলি পরিবেশের স্বাদ নিতে স্বজনদেরও নিয়ে এসেছেন অনেকে। কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ বা এসেছেন একাই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে খাগড়াছড়িতে ভিড় করেছেন পর্যটকেরা, আর এই নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ঈদের ছুটিতে খাগড়াছড়িতে এবার পর্যটক কেমন হয়েছে? দেখুন, আজকে ঈদের ছুটির প্রায় চতুর্থ দিন। এবারে যে টানা লম্বা প্রায় 9 দিনের বন্ধ রয়েছে, এই কারণে আসলে খাগড়াছড়ির যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে যে পর্যটকদের ভিড় অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। এবং গত 3 দিনে আমরা যে বিষয়টা দেখেছি, এখানে কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিনই আমরা দেখেছি 5 থেকে 6 হাজার বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি পর্যটক ভ্রমণ করেছে। অর্থাৎ এবার পর্যটকদের যে লক্ষ্য রয়েছে, অন্তত ঈদের এই 9 দিনের বন্ধে 1 লক্ষ পর্যটক ঘুরে বেড়াবে। আমি এখন যে জায়গায় রয়েছি খাগড়াছড়ির নকশিপল্লী একটি প্রতিষ্ঠানে, সেখানে আপনি দেখছেন এখন একেবারে সকালবেলা এখানে কিন্তু পর্যটকরা রয়েছে। তারা মূলত হচ্ছে যারা ঢাকা, চট্টগ্রাম থেকে এসেছেন, সাজেক যাবেন, তারা এখানে কিছুটা বিশ্রাম নিচ্ছেন এবং বিশ্রাম নিয়ে তারা কিন্তু সাজেকের উদ্দেশ্যে রওনা হবেন। এবং এখানে এই সময়ে পর্যটক তাদের যে দীর্ঘ ক্লান্তি ছিল ভ্রমণের, সেটা কিছুটা দূর করার চেষ্টা করছেন। এবং এখানে বিভিন্ন ধরনের রাইডও রয়েছে, যেখানে আসলে শিশুরা এবং যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিছুটা বিশ্রাম নিয়ে কিছুক্ষণ পরে সাজেকের উদ্দেশ্যে তারা রওনা করবেন। এবং শুধু এখানে নেই, খাগড়াছড়ি আমরা দেখেছি যে আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক সহ প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে কিন্তু এবারে আমরা দেখেছি যে পর্যটকদের যে ভিড় সেটা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি হয়েছে। এবং এখানকার পর্যটন কেন্দ্রগুলো যে দায়িত্বে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় যে পর্যটন কেন্দ্র আলুটিলা, সেখানে পর্যটকদের ভিড় কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। এবং আমরা দেখেছি গতকালকে অন্তত 5,000-এর বেশি পর্যটক একদিনে কিন্তু আলুটিলাতে ভ্রমণ করেছে। এবং সেখানকার যে রহস্যময় গুহা রয়েছে,
হয়েছে এবং একই সাথে ঝুলন্ত ব্রিজ, নন্দন পার্ক সহ অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে এখানকার যারা পর্যটক তারা কিন্তু উপভোগ করছে। একই সাথে জেলা পরিষদ পার্ক ও সেখানেও কিন্তু আমরা দেখেছি ভিড় এখন সকালবেলা হওয়ার কারণে আসলে পর্যটকদের ভিড় স্বাভাবিকভাবে কিছুটা কম থাকে। যত বেলা বাড়বে সেই সময় কিন্তু পর্যটকদের ভিড় বাড়বে এবং যারা পর্যটন ব্যবসায় রয়েছে তারা আশা করছে যে বিকেল হতে হতে কিন্তু পর্যটকদের যে সংখ্যা সেটা অনেকটাই বেড়ে যাবে এবং এখানে পর্যটকদের যে নিরাপত্তার বিষয়টা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ট্যুরিস্ট পুলিশের 3 স্তরের নিরাপত্তা সেটা নিয়েছে। বিশেষ করে কোনো পর্যটন কেন্দ্রগুলোতে যদি ট্যুরিস্টরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে তাদের যে কুইক রেসপন্স টিম রয়েছে সেটি কাজ করছে। একই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে পুলিশি পাহারার ব্যবস্থা রয়েছে এবং আমরা পর্যটন ব্যবসায়ী আমাদেরকে যে বিষয়টা জানাচ্ছি, অর্থাৎ যেই 9 দিন বন্ধ রয়েছে এই 9 দিনে কিন্তু পর্যটকদের এরকম ভিড় রয়েছে এবং আগের ঈদগুলোতে 1 দিন বা 2 দিন বা 3-4 দিন যে বন্ধ ছিল এবারে লম্বা বন্ধ হওয়ার কারণে পর্যটন সংশ্লিষ্টরা একটা ভালো ব্যবসা হওয়ার একটা সম্ভাবনা দেখছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। লোহাগাড়ার চুন্নিতে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া 2 জন চিকিৎসাধীন রয়েছে চট্টগ্রাম মেডিকেলে। এর মধ্যে 6 বছরের এক শিশু ও এক নারী রয়েছেন। তাদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে হাসপাতাল ও স্বেচ্ছাসেবীরা। 6 বছরের শিশু আরাধ্য বিশ্বাস চোখ মেললেও ঘুমিয়ে থাকছে বেশিরভাগ সময়। বুধবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চুনতিতে মারা যায় মাইক্রোবাসের 10 আরোহী। আহত 2 জনকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। আরাধ্য ছাড়াও এক নারীকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আরাধ্যর বাবার নাম দিলীপ বিশ্বাস ও মায়ের নাম সাধনা বিশ্বাস। এছাড়া কিছু বলতে পারছে না সে। ফ্যামিলি মেম্বার বলতে 10 জন ছিল, এখন ওরা কি ফ্যামিলির মেম্বার নাকি আমরা সেটাও জানি না। ছোট মেয়েটার নাম বলছিল আরাধ্য বিশ্বাস। এখন আমরা লাইফে যাওয়ার পরে ওদের ঠিক পরিচয়টা পাওয়া গিয়েছে। দিলীপ বিশ্বাসের পরিচিত একজন জানিয়েছে মাইক্রোবাসে আরাধ্যের বাবা মা ও এক স্বজন ছিল, তারাও মারা গেছে। তাদের বাড়ি ঝিনাইদহে। 5 জনের সংবাদ আমরা পেয়েছি, তার ভিতরে দিলীপের বউ, দিলীপের মেয়ে। দিলীপের বউ মারা গেছে, দিলীপের মেয়ে আরাধ্যা ও বেঁচে আছে, সেটা মেডিকেলে চিকিৎসাধীন। চিকিৎসক জানান আরাধ্যার 2 পা ভেঙে গেছে, তাকে যথাসাধ্য চিকিৎসা দিচ্ছেন তারা। আরাধ্যার 2 পায়ের উরুর হাড় ভাঙা আছে। আর এরপরে আরাধ্যা আসার পরে তার কিছুটা সচেতন ছিল, কিন্তু পরে আস্তে আস্তে আমরা দেখতে পাই যে ওর চেতনার মাত্রাটা একটু নেমে গেছে, যার জন্য আমরা আবার ওকে একটা সিটি স্ক্যান করতে পাঠিয়েছি। মাইক্রোবাসটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে নিচে পড়ে আব্দুল কাইম ও তারেক মিয়া নামের 2 যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বুধবার দুপুরে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে মোগরা রেলওয়ে ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের উপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। এ সময় ট্রেনটি রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ডিশের তারের সাথে পেঁচিয়ে 4 জন নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কাইয়ুম। পরে স্থানীয়রা আহত 3 জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারেক। আহত অপর 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার 8টি প্রকল্পের কাজের গতি একদমই কম। 4টি প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি কাজ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে প্রকল্পের কাজের গতি বাড়াতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রকল্পে অনিয়মের অভিযোগও আছে বিস্তর। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় 8টি প্রকল্পের কাজ চলমান। এসব প্রকল্প বছরের পর বছর চললেও কাজের অগ্রগতি একদমই কম। শিক্ষার 1,500 কলেজ প্রকল্প শুরু হয় 2012 সালের জুলাইয়ে। মোট বরাদ্দ 5,568 কোটি টাকা। বারবার সময় বাড়ানোর পরও এগুলোর মেয়াদ শেষ হয় গত ডিসেম্বরে। তারপরও কাজ শেষ হয়নি এখনো।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ প্রকল্পের মেয়াদ ছিল 2014 সালের জুলাই থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত। 3,826 কোটি টাকা প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হলেও এখনও কাজ শেষ হয়নি। রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি কাজ। এরকম প্রায় সবগুলো প্রকল্পের কাজের গতি মন্থর। সেই সঙ্গে অনেক প্রকল্পের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও আছে। এমনকি অনিয়মের প্রমাণ পাওয়ার পরও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলছেন শিক্ষা গবেষকরা। এই প্রকল্পগুলো যেভাবে চলছে, এইভাবে প্রকল্প চললে যেটা হবে, কি বললাম যে কিছু মানুষ উপকৃত হবে, ব্যক্তি স্বার্থ লাভ হবে, কিন্তু সামষ্টিক যেই স্বার্থ, যেই ফল, সেই ফল পেতে আমাদের খুব কষ্ট হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে 4টি প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বাকিগুলোর কাজের গতি বাড়াতে নজরদারি বাড়ানো হচ্ছে এবং আশা করছি যে প্রকল্পগুলোর কাজে গতিশীলতা আসবে এবং আমাদের সক্ষমতাও বৃদ্ধি পাবে। পিসিতে বা পিআইসিতে যে সভাগুলো হবে, এগুলোর মধ্যে দিয়ে আমরা তাদের স্বচ্ছতা নিশ্চিত করার বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি এবং অব্যাহত আছে সেটা। প্রকল্পে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে মাউসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কার্গো টার্মিনাল, কিন্তু যুক্তরাষ্ট্র সহ ইউরোপ অনুমোদিত ওয়্যারহাউস প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানি করতে পারছেন না রপ্তানিকারকেরা। ফলে প্রায় 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্গো টার্মিনাল কোনো কাজেই আসছে না। 2022 সালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হয় প্রায় 100 টন পণ্য ধারণ ক্ষমতার অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স, কিন্তু গড়ে তোলা হয়নি আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা। এতে 3 বছরেও চালু করা যায়নি কার্গো কমপ্লেক্সের কার্যক্রম। রপ্তানিকারকরা বলছেন, ইউরোপ আমেরিকার অনুমোদিত ওয়্যারহাউসের মাধ্যমে প্যাকেজিং ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। বাধ্য হয়ে ঢাকা থেকে পণ্য রপ্তানি করতে হচ্ছে। সময় নষ্ট হয়, পাশাপাশি একটা ব্যয়বহুল ব্যাপারও আছে। তাছাড়া ওইটা সবজির সতেজতা যেটা আছে ওইটা নষ্ট হয়ে যায়, যার কারণে ওইটার কোয়ালিটি ঠিকঠাক থাকে না। ব্যবসায়ীরা বলছেন, সিলেট অঞ্চলের শাকসবজি, আনারস, লেবু জাতীয় ফল, সাতকরা, হিমায়িত মাছ, সুগন্ধি চাল, বেতের আসবাব, নকশি কাঁথা এবং কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। সঠিক উদ্যোগ নেওয়া হলে এগুলো রপ্তানি বাড়ানো সম্ভব। আমি মনে করি যে সিলেটে একটি কার্গো প্যাকেজিং সিস্টেম চালু করা উচিত, ল্যাব চালু করা উচিত, তারপরে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা উচিত। সরকার যদি মনে করে যে এই মুহূর্তে এই টাকা ইনভেস্ট করা সম্ভব না, সরকার পিপিপি পদ্ধতিতে আমাদেরকে পার্টনার বানিয়ে ওই ব্যবসা চালু করতে পারবে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, কার্গো টার্মিনাল পুরোপুরি চালুর জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে। দ্রুত আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা চালুর মাধ্যমে সচল করা হবে টার্মিনাল। আমরা যদি সিলেটের থেকে একটা শুরু করতে পারি তাহলে আমাদের চাপ কমে যাবে এবং এই এরিয়ার যত লোড আছে আমরা পাঠাতে পারবো। প্লাস আমাদের জানেন যে আমাদের কৃষি পণ্যের ব্যাপারে একটা আছে, আমরা যেগুলো পাঠাতে পারছি না। আমাদের বিদেশি যে এয়ারলাইন্সগুলো আসবে এবং যে কোম্পানি আছে প্রত্যেকের সাথে কথা হয়েছে, তারা এখানে ইন্সপেকশনও করে গেছে, স্যাটিসফাইড। নাও ইট ইজ এ ম্যাটার অফ টাইম টু স্টার্ট। কার্গো টার্মিনালের মাধ্যমে পণ্য রপ্তানির সুযোগ বাড়লে এর সুফল পাবে পুরো অঞ্চলের অর্থনীতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত কয়েক বছর ধরে আয় ব্যয় সমন্বয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, ভেঙে খাচ্ছে পারিবারিক সঞ্চয়। বিবিএস বলছে, যার প্রভাবে গত অর্থ বছরে দেশের মোট গৃহস্থালী সঞ্চয় 4 বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির চাপ নিতে না পেরে সঞ্চয় ভাঙার প্রবণতা বেড়েছে। অর্থনীতিতে যা নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে বলেও শঙ্কা তাদের। ৭৫ বছর বয়সী মোহাম্মদ মোয়াজ্জেম ইমামতি করেন একটি কর্পোরেট অফিসে, পাশাপাশি মধু বিক্রি করেন ফুটপাতে। এই 2 খাত থেকে যে আয় হয় তার সবই চলে যায় 7 জনের পরিবারের ব্যয় মেটাতে। বাড়তি খরচ যোগাতে কৃষি ব্যাংকের জমানো টাকা ভেঙে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। এই সমস্ত বিক্রি টিক্রি করে কোনো রকম জীবন যেমন করতে আসি, আয় সামান্য কিছু আয় হয়, এই থেকে সংসার আদি চলে। এবং বাড়িতে আমার অসুস্থ আছে, আমার পুত্রবধূ অসুস্থ, আমার নিজের বউ অসুস্থ। একই অবস্থা আনসারুল ইসলামের। 17 বছর ধরে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন তিনি। বাবা মা সহ 7 জনের পরিবারের খরচ বহন করতে না পেরে তাকেও ভাঙতে হচ্ছে সঞ্চয়। সঞ্চয় তো 2-1টা ছেলের তো খাওয়া শেষ, এখন চলতে পারতেছি না। ছেলে মেয়ের লেখাপড়া, নিজের চলাফেরা একদম অস্বাভাবিকের মধ্যে পড়ে গেছি, স্বাভাবিক অবস্থানে নাই।
মোহাম্মদ মোয়াজ্জেম ও আনসারুল ইসলামের মতো অবস্থা এখন অনেকেরই। ডিফেন্স এখন যা আছে সব ভেঙে লাগছে, শেষ। এখন আর কোনো কুল নাই, এখন পথে বসে পড়ছি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে সঞ্চয়ের অভ্যাস বদলেছে মানুষের। দেশের মোট গৃহস্থালী সঞ্চয় গত বছর ছিল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। আগের অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে 1.8% সঞ্চয় কমে দাঁড়িয়েছে মোট জিডিপির 23.96%। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয় কমেছে। অর্থনৈতিক কর্মকাণ্ড যত প্রসারিত হবে, অর্থনীতির আকার বড় হবে এবং মানুষের হাতে আয় থাকবে। আপনি ইনকাম করলাম, সেটা আরেক জায়গায় খরচ করলাম, আরেকজনের ইনকাম হলো, তো তারও তো একটা অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি হলো। সেটা না হলে আসলে সামগ্রিকভাবেই অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ে। জীবনযাত্রার ব্যয় মেটাতে মানুষ জমানো টাকা ভেঙে খাচ্ছেন, কাটছাট করছেন শিক্ষা, স্বাস্থ্যের মতো অতি প্রয়োজনীয় ব্যয়ও। খরচে এমন কাটছাট অর্থনীতিতে দুশ্চিন্তা আরও বাড়বে, এমন মন্তব্য অর্থনীতিবিদদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম বাড়লেও এখনো আগের দামে কেনা যাচ্ছে সয়াবিন তেল। নতুন দামের তেলের চালান আরও কিছুদিন পর বাজারে আসবে বলে দাবি বিক্রেতাদের। হঠাৎ ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছে ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে জোর তদারকির আহ্বান তাদের। বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না দিলেও গত সপ্তাহে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারকে চিঠি দিয়ে জানায় ভোজ্য তেল উৎপাদক সমিতি। নতুন সিদ্ধান্তে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 193 টাকা। 5 লিটারের দাম হবে 935 টাকা। একইভাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 170 টাকা লিটার। রোজার আগে দাম সহনীয় রাখতে কয়েক দফায় ভোজ্য তেলের আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে কর ছাড় দেয় সরকার, যার মেয়াদ শেষ হয় 31 মার্চ। কর সমন্বয় করে তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে চিঠিতে দাবি করেন মিল মালিকরা। তবে বাজারে তার কোনো প্রভাব নেই। ঈদের পর বন্ধ বেশিরভাগ দোকান। যেগুলো খোলা রয়েছে তাতে আগের দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা বলছেন ঈদের ছুটি শেষ না হওয়ায় নতুন দামের তেল সরবরাহ হয়নি। নতুন রেটের মাল এখনো বাজারে ঢোকে নাই। যদি কারো মার্কেট খোলার পরে যখন ডিলাররা খুলবে তখন হয়তো নতুন রেটের মাল আসবে, তখন আমরা নতুন মূল্যে আমাদের বিক্রি করবো। এদিকে বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার খবরে দুশ্চিন্তায় ভোক্তারা। দাম নিয়ন্ত্রণে তাগিদ তাদের। আমরা একজনের রুজি দিয়ে আমরা কয়েকজন খাই করে 5-6 জন খাই, সবার তো চাকরি নাই, যার জন্য আমাদের জন্য কষ্ট হয়। সবচেয়ে বড় সমস্যা হলো আপনার যদি এরা এই আইনটা ঠিক করে, যেরকম মনে আজকে বাড়াইছে, আজকে 10 বছর জেল দিয়ে দেয়, 5 বছর জেল দিয়ে দেয়, বা দোকান সিল করে দেয়, তো হইলে সরকার বন্ধ করতে পারে। সবশেষ গত বছর ডিসেম্বরে বোতলজাত সয়াবিনের দাম 8 টাকা বাড়িয়ে 175 টাকা লিটার নির্ধারণ করা হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীর সৈয়দপুরে ঠেলাপির হাটে 500 থেকে 5000 টাকা পাওয়া যায় আসবাবপত্র। ঐতিহ্যবাহী এই হাটে সপ্তাহে 2 দিন চলে বেচাকেনা। স্থানীয়দের পাশাপাশি জেলার অন্যান্য উপজেলা থেকেও কারিগররা আসেন কাঠের তৈরি পণ্য নিয়ে। স্বল্প আয়ের মানুষ ঘর সাজাতে ঠেলাপির হাটে নেই চুরি। নীলফামারী সৈয়দপুর মহাসড়কের পাশে এই হাটের শুরু 80-র দশক থেকে। কাঠের তৈরি ছোট বড় নানা আকার ও নকশার আসবাবপত্র পাওয়া যায় এখানে। প্রতি সপ্তাহে শুক্র ও মঙ্গলবার 2 দিন বসে হাট। সন্ধ্যার আগ পর্যন্ত চলে বেচাকেনা। কারিগররা কাঠের তৈরি নানা পণ্য নিয়ে আসেন বিক্রির জন্য। এসব ফার্নিচারের ক্রেতা মূলত স্বল্প আয়ের মানুষ। অনেক খাট আছে এখানে, দেখে শুনে একটা নিলাম। কম দরে পাওয়া যায় আর মেলা রকম খাট পাওয়া যায়। খাট, আলনা, আলমারি, চেয়ার সহ নানা ফার্নিচার কম দামে পাওয়ায় আশপাশের এলাকা থেকে অনেকে আসেন কিনতে। এগুলা বিক্রি করি, অনেক দূরের দূরের লোক আসে, এখানে বেচা কিনা ভালো হয়। 2500 এরকম করিয়ে চাই, 1500, 1400, 1200 এই মতন করে বিক্রি হয় আর কি। ঐতিহ্যবাহী এ হাটের সুনাম ধরে রাখতে কারিগর ও ব্যবসায়ীদের যে কোনো সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। এর যদি কোনো পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা করব। আমাদের বিসিক সহ অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তাদের সহায়তা নিয়ে তাদেরকে আমরা আরও যাতে উপযোগী এবং ভালো মানের ফার্নিচার এখানে তৈরি করা যায় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করব। এই হাটের সাথে জড়িত ব্যবসায়ী ও কারিগরদের দাবি প্রতি হাটে 10 লাখ টাকার ফার্নিচার কেনা বেচা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দুই দশকের সংকট না কাটলেও এবার বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে চমক দেখাতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। খাল খনন সহ ৮ গুচ্ছ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে নগরীর জলাবদ্ধতা গতবারের চেয়ে অন্তত ৬০% কমার আশা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ছাড়া সুফল পাওয়া কঠিন। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএ সিটি কর্পোরেশন সহ ৩ সংস্থা 10 বছরে ব্যয় করেছে ৮,০০০ কোটি টাকা, তবুও মিলেনি সুফল। প্রধান সেবা সংস্থা হিসেবে এ দায় এড়ানোর সুযোগ আছে কি সিটি কর্পোরেশনের? সাধারণ মানুষ বলে যে সিডিএ মিডিয়া আমরা বুঝি না, এগুলো মেয়রের দোষ। কেউ যদি ম্যান হলে তো সেটা আমাদের দোষ, ম্যান হলে পড়বে কেউ, এটা তো আমাকে দায় স্বীকার করতে হবে। জলাবদ্ধতার যেটা সেটা সিডিএ কাজ করতে না পারলেও এটা দায়িত্বটা ঘাড়ে আসে। সংকট উত্তরণে এবার ৮ দফা অ্যাকশন প্ল্যান নিয়ে এগুচ্ছে সিটি কর্পোরেশন। আগামী মে মাসের মধ্যেই যা বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে। 10টা খালকে খনন করার জন্য এবং ড্রেজিং করার জন্য বলেছি, এবং 9টা খালের মুখটা যেগুলি সমুদ্রে এবং কর্ণফুলী নদীতে মিশেছে। বক্স কালভারটা ক্লিন করতে হবে আগ্রাবাদ থেকে, যেটা প্রায় 3 কিলোমিটার লং গিয়েছে। ফ্লোটিং যেগুলি প্লাস্টিক্স ওগুলি ক্যাচ করার জন্য ফ্লোটিং ব্যারিয়ার করছে যাতে নদীতে না যায়, এবং কিছু স্লুইস গেট ইমপ্রুভমেন্টের কাজ করছে। স্বল্পমেয়াদী এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন কিছুটা চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শতভাগ বাস্তবায়িত হলে জিসি সহ আশপাশের এলাকার দুর্ভোগ কিছুটা হলেও কমার আশা বিশেষজ্ঞদের। যে সমস্ত জায়গাগুলোতে পানি ওঠে, এবার আশা করছি একদম 60 থেকে 70% কমে যাওয়ার সম্ভাবনা আছে। ওখানে একটা খাল ছিল প্রায় 25 ফিটের মতো, 20 থেকে 25 ফিট, ওটা দখল করে 2-3 ফিট করে ফেলছিল, ওটা ভেঙে ফেলে এখন খাল করে ফেলছে। চট্টগ্রাম নগরীতে 57টি খাল রয়েছে আর নালা রয়েছে প্রায় 1600 কিলোমিটার। এর মধ্যে 10টি খালের তলদেশ ও নদীর সাথে খালের মুখ খননকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘোড়া উত্রা নদীর ওপর নির্মিত হচ্ছে জেলার সবচেয়ে বড় পাকা সেতু। নির্মাণ কাজ শেষ হলে যোগাযোগ উন্নতির পাশাপাশি গতি আসবে অর্থনীতিতে, বাড়বে জীবনযাত্রার মানও। কিশোরগঞ্জের ঘোড়াউত্রা নদীতে সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ। নৌকায় নদী পার হয়ে সদরের সঙ্গে সড়ক পথে যোগাযোগ করতে হয় পর্যটক সহ হাওরবাসীকে। এমন বিড়ম্বনা দূর করতে সেতু নির্মাণে উদ্যোগ নেয় সরকার। সেতুর 30 ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে হাওরের সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। ব্রিজ হইলে পরে আমরা সরাসরি কৃষকে যাইতে পারবো, আমাদের জনগণের অনেক উপকার আসবে। হাজার হাজার মন ধান আমরা যে কোনো জায়গায় নিয়ে আমরা বিক্রি করতে পারবো। এই ব্রিজ হওয়াতে আরো অনেক অনেক উপকার হবে। হসপিটাল, স্কুল, কলেজ যাতায়াতের জন্য অনেক সুবিধা হইব, অনেক সুবিধা। এরই মধ্যে 174টি পাইলিং নির্মাণের কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময় নির্মাণ কাজ শেষ হওয়ার আশা করছে এলজিইডি। সুপার স্ট্রাকচার বাদ দিলে সাব স্ট্রাকচারের কাজ অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে, বিশেষ করে পাইলিং, পিয়ার এবং আমাদের পিয়ার ক্যাপ, পাইল ক্যাপ। আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করে জনগণের জন্য এটা খুলে দিতে পারবো। 1.2 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে 146 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।